তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করেই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আজ 30 জন বিশিষ্ট নাগরিক একটা বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয় ভূমিকায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সব মানুষের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষিত রাখার অঙ্গীকার প্রতিনিয়ত উদ্বেগজনক হারে লঙ্ঘিত হয়েছে। এ ব্যাপারে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত মেজর জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন মব সংস্কৃতির জন্য ভবিষ্যতে অনেক মূল্য দিতে হবে। তিনি বলেছেন মবের কোনো ধরনের আশ্রয় বিএনপিতে নাই, অনেক ক্ষেত্রে সরকারের নীরবতাই মব সংস্কৃতিকে উস্কে দিয়েছে বলে মনে করেন তিনি। এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকি বলেছেন যে মব করে হেনস্থা ও অপরাধীর বিমানবীকরণ ন্যায় বিচারের দৃষ্টান্ত নয়। এ নিয়ে আরও অনেকের বক্তব্য আছে, বিশেষ করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব কে এম নুরুল হুদাকে হেনস্থা করার পর থেকে এরকম নানা রকমের আলোচনা আসছে। আমরা আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই যে গত 8 থেকে 10 মাস ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এ ধরনের মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সহিংসতার ঘটনা ঘটে চলেছে। এসব ঘটনার পরপর সরকার কঠোর বার্তা দিচ্ছে, তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনটাই আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি এবং অভিযোগগুলো তাই। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসাবে অন্তর্বর্তী সরকারের প্রথম 7 মাসে দেশে গণপিটুনিতে অন্তত 114টি ঘটনা ঘটেছে গণপিটুনির। এতে 119 জন নিহত এবং 74 জন আহত হয়েছে। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় দেশে মানবাধিকার পরিস্থিতি এবং নির্বাচনী পরিবেশ। এ নিয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। সাইফুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান। ম্যাডাম নাহরিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। সাইফুল ভাই, আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই। দেশের যে মানবাধিকার পরিস্থিতি, বিভিন্ন ধরনের অপরাধ, বিশেষ করে মব ভায়োলেন্স, এটি মানবাধিকার পরিস্থিতিকে কতটা আপনার অবনতির দিকে নিয়ে যাচ্ছে, সামগ্রিক জননিরাপত্তা, এবং এর ফলে এর সব ঘটনার ক্ষেত্রে সরকারের নির্লিপ্ততা, সরকারের মৌন সমর্থন, সরকারের উদাসীনতা, কেবলই বিবৃতি দিয়ে দায়িত্ব পালন শেষ করা, এবং গত 2 দিন ধরে আমরা অনেকের মুখে শুনেছি সরকার শুধু বিবৃতি দিয়ে দায় শেষ করছে। সরকার ব্যর্থ হচ্ছে বা এই ব্যাপারে তাদের ভূমিকা যথেষ্ট গ্রহণযোগ্য নয় যদি বলি। আপনারা যারা রাজনৈতিক দল আছেন, যারা সরকারের উপর চাপ তৈরি করতে পারেন, আপনারা সংস্কার নিয়ে কথা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, এই মানবাধিকার পরিস্থিতি এবং মব ভায়োলেন্স সহ বিভিন্ন অপরাধের ক্ষেত্রে আপনারা কি ভূমিকা রাখছেন? আপনাকে ধন্যবাদ। আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানের দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমার সাথে আছেন প্রফেসর ডক্টর নাহরিন, তাকেও শুভেচ্ছা জানাই। এটা তো যথেষ্ট, এখন এটা শুধু উদ্বেগের পর্যায়ে না, এটা এখন আমি বলেছি মব সন্ত্রাসটা এখন একটা বিপজ্জনক, এটা এখন পর্যায়ে নিয়েছে। ধারণা করা গিয়েছিল যে সরকার একটু থিতু হলে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের জায়গা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যখন পেশাগত দায়িত্ব পালন করবেন, তখন এই মব সন্ত্রাসের নামে যা খুশি সেটা করবার জায়গাটা এটা কমবে। কিন্তু 10 মাস যখন যে সরকার প্রায় শেষ করতে চলল, এখনো পর্যন্ত আমরা কিন্তু এই সংকট থেকে বেরিয়ে আসতে পারিনি। প্রধান দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকারের। বারংবার তারা ঘোষণা দিয়ে এসেছিলেন যে মব সন্ত্রাস তারা বরদাস্ত করবেন না। ঘোষণা পর্যন্তই, বাস্তবে আর আমরা এটার দৃশ্যমান কোনো কার্যকারিতা এটা দেখিনি। সেনাবাহিনীর প্রধান তো নিশ্চয়ই আপনি ভালো জানেন, তিনিও বলেছেন যে মব সন্ত্রাসকে কোনোভাবেই তারা আর
হতে দেবেন না, অথবা এটাকেও তারা বরদাস্ত করবেন না। তারপরও একের পর এক ঘটনা এখানে সংগঠিত হচ্ছে। মানবাধিকার পরিস্থিতির মানে যে ট্র্যাক রেকর্ড বলেন, এটার আমরা গত 10 মাসের উল্লেখযোগ্য কোনো উন্নতি বা কার্ভটাকে উপরের দিকে নেওয়া অধিকারের অর্থে, সুরক্ষার অর্থে আমরা কিন্তু সেরকম কোনো তৎপরতা এটা দেখছি না। একটা আধা নৈরাজ্যিক অবস্থা দেশে এখন চলছে। আমি হাসিনার আমলে অসংখ্য বক্তৃতা করেছি, দেশটা আল্লাহর ওয়াস্তে চলছে। এখন এরকম একটা ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণজাগরণ, গণঅভ্যুত্থানের পরে যে সরকারকে আমরা এক বাক্যে অকাট্য সমর্থন যুগিয়ে আসছিলাম, আমি এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনাকে সামনে বলেছি এই গত কদিন আগে, যে সরকারের এই দলগুলোর সমর্থনকে সরকার কার্যকরীভাবে ব্যবহার করতে পারছে না, বরঞ্চ সমর্থনটাকে অনেকে দুর্বলতা হিসেবে বিবেচনা করছেন কিনা এটা নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে। নাগরিক হিসাবে মানবাধিকারের কোনো সুরক্ষা বলি, নিশ্চয়তা বলি, আমি এটার কিন্তু এখনও কোনো কিছু দেখছি না। আমি আপনার প্রথমে ভেবেছিলাম কথাটা বলবো কিনা, তো আজকে বলার লোভ সামলাতে পারছি না, বা কিছুটা আবেগের প্রশ্ন আছে। আমি নিজে এখন 15 দিন পর পর ঢাকার কেরানীগঞ্জ জেলে আমি এক ধরনের হাজির হই। আমার ছোট ভাই, যিনি সাবেক মানে সিনিয়র সচিব হিসেবে 5 বছর আগে যিনি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন, তাকে 4টা খুনের মামলা তাকে দেওয়া হয়েছে। একটা জামিন হচ্ছে, আরেকটা মামলা, জামিন হচ্ছে আরেকটা মামলা। যিনি গত 54 বছরে এই রাষ্ট্র যে সমস্ত বলতে পারেন চৌকস, প্রজ্ঞাবান, সৎ, নিষ্ঠাবান আমলার জন্ম দিয়েছে, সম্ভবত হাতে গোনা কয়েকজনের নাম বলবে, সে তার ভিতরে একজন হবে। শুধুমাত্র হাসিনার সময়কালে একটা সময় থাকার কারণের জন্য একটা পেশাগত একটা হিংসা, প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য, যার সাথে সরকারের 5 বছর আগে থেকে রেজিমের কোনো সম্পর্কই নেই, বরঞ্চ আমার কারণের জন্য যারা আরও বড় জায়গায় প্রিন্সিপাল সেক্রেটারি বলে অথবা ক্যাবিনেট সেক্রেটারি হবার ব্যাপার ছিল, তো আমি যেহেতু আপনি জানেন আমি বিএনপির বাইরে যে 2-3টা ফেস যারা গত 15-20 বছর ধরে উচ্চকণ্ঠ, তার মধ্যে নিশ্চয়ই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমিও তার মধ্যে একজন হব। তো তার জন্য তার সেটা হয়নি। এবং দুদকে যাওয়ার পরে, একজন আমলা যাওয়ার পরে তিনি তার বিরুদ্ধে 4টে মামলা দিয়েছেন, যে মামলার সাথে তার দূরবর্তী কোনো সম্পর্ক নাই। তা আমি প্রতি 15 দিন পর পর যাই, এবং জেলখানে আমি সেদিন দেখিয়েছি আমার হাতের এখানে তার একটা সিল মেরে দেয়। আমি ফার্স্ট ব্লাড দেখতে যেতে হয়, তো 15 দিন পর পর যাই, কারণ আমার ভাইয়ের মেয়েটা লন্ডনে পিএইচডি করছে, মানে আমার পরিবার ওরা খুব অসুস্থ দুজনে, ওর স্ত্রী এবং কন্যা দুজনই, তো কন্যা তো পিএইচডি করছে। তো এটা হচ্ছে আমি তার মানে চিন্তা করেন যে সাইফুল হকের পরিবার, এবং আমাকে 15 দিন পর পর আমাকে সেখানে হাজিরা আমাকে দিতে হচ্ছে। কেন, কি কারণের জন্য? আর যারা রাতারাতি যাদের 3টা-4টা করে প্রমোশন হলো, তারা এখন সুযোগ পেয়েছেন যে এখন আমরা এখন একটু দেখে নিতে চাই। ওনারা এখন দেখে নিচ্ছেন কোথায় মানবাধিকার। এবং দুদকে যদি মামলা বলি, তদন্তকালে কোনো কাউকে গ্রেপ্তার করবার তো কোনো বিধান নাই, এবং 4টে মামলা দেওয়া হয়েছে। তিনি চতুর্থ, আমরা 3টা জামিন হওয়ার পরে এখন আমরা জামিন চাইছি না। কেন চাইছি না? জামিন হলে আরেকটা মামলায় তার নাম যুক্ত করবে, এবং কোর্ট বিস্মিত হয়েছে। এবং ওখানে প্রথম দিন একটা ইমোশনাল আউটবাস্ট হয়েছিল, কারণ ও তো ঢাকার খুব জনপ্রিয় ডিসি ছিল 3.5 বছর, শত শত মানুষ প্রায় কান্নাকাটি করেছে যে আমাদের স্যারকে আমাকে এই অবস্থায় দেখতে হবে, এবং আমাকে না করেছে যে যাতে কোনো ইমোশনাল আমি যাতে কোর্টে যাতে না যাই আর কি। তো কথাটা উল্লেখ করলাম, এরকম শত শত পরিবার। যেদিন আমি লাস্ট গেছি, একজন ম্যাজিস্ট্রেট, তাকেও আইসিটি ট্রাইব্যুনালে তার নামটা মামলায় তার নাম যুক্ত করা হয়েছে। অপরাধটা কি? তিনি ম্যাজিস্ট্রেট অবস্থায় একজন পুলিশ সদস্যের ব্যাপারে তার একটা রিপোর্ট তিনি দিয়েছিলেন, যেটা তার একটু নেতিবাচক রিপোর্ট ছিল। সেজন্য আইসিটি ট্রাইব্যুনালে সেই ম্যাজিস্ট্রেটের নাম যুক্ত করা হয়েছে। আমার পরপরই সে ঢুকলো, তার স্ত্রীকে নিয়ে, বাচ্চার বয়স 2.5 থেকে 3 বছর। একটা অমানবিক একটা পরিস্থিতি। এই হচ্ছে মানবাধিকার। আমি জাস্ট মাত্র দুটো, আমি এই প্রথম আমি কোনো টেলিভিশনে প্রায় 6-7 মাস পরে কথাটা বললাম। সেজন্য তো এরকম মানে শত শত বিষয়। তো এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ, সরকারের দিক থেকে আমি যেটা বলতে চাই, কোনো কিছু কাজ করছে না। আমরা বলতাম যে পুরনো জমানায়
বিচার ব্যবস্থা আপনি নিশ্চয়ই আপনি অসংখ্য আপনি নিজেও আলোচনা অংশ আমার সঙ্গে আপনি অনেকগুলো অনুষ্ঠানে আপনি অংশ নিয়েছেন। গত আমলে বিচার ব্যবস্থা ছিল বিরোধী দল নিপীড়নের সবচেয়ে বড় একটা জায়গা। এবারও গত 10 মাসে মৌলিকভাবে তার কোনো পরিবর্তন হয়নি। এবারও উচ্চ আদালতে আপনি অগ্রিম জামিন চাওয়া অথবা এবং নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সরকারের ইচ্ছাটা কি, আইন মন্ত্রণালয় থেকে কোন ধরনের ডিরেকশন যাচ্ছে, সরকার কি দেখতে চায়, এর বাইরে যে ব্যতিক্রম ছাড়া কোথাও কোনো রায় আসছে না গত 10 মাস ধরে। এর নাম কি আইনের শাসন, এর নাম কি গণতন্ত্র, এর নাম কি মানবাধিকার, এর নামটা প্রতিনিয়ত এটা ভুলণ্ঠিত হচ্ছে। তার মানে কোনো উদাহরণ তৈরি হচ্ছে না। পুরনো উত্তরাধিকার আমরা বর্জন করব, আইনের শাসন, গণতন্ত্রের শাসন, নাগরিকদের মানবিক অধিকার। আপনি বলছিলেন যে আমাদের এই সাবেক যিনি এর আগের বার আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার যিনি নুরুল হুদা, তো এই যে তাকে তিনি আমাদের প্রচলিত আইনে এবং আমি নিজে এই 3 উপদেষ্টার আমি 3 নির্বাচন কমিশনের আমি তাদের গ্রেপ্তার দাবি করেছি, আমি তাদের বিচার দাবি করেছি। সেটা অনেক আগে থেকে আমি সে কথা বলেছি। হাসিনার আমলও আমি এটা দাবি করেছি এবং তারপরে গত 10 মাসে তো আমি দাবিটা করেছি। সেই দাবি করা আর তাকে যেভাবে ঘর থেকে যে একদল লোক যে ছবি তুলছে এবং তারা এটাকে ভিডিও করছে, ভাইরাল করছে, এখনও পর্যন্ত প্রবাবলি তারা আইনের আওতায় এখনও তারা আসেনি। সরকার এগুলোকে করতে দিয়েছে। গত 10 মাস ধরে সরকার এই একটা গণজাগরণ, গণ অভ্যুত্থানকে বিপ্লব নাম দিয়ে যেন এখানে যা খুশি এখানে তাই করা যায়। আপনি ইচ্ছা করলে যেখানে যা হামলে পড়বেন, ঢুকে পড়বেন, অত্যাচার করবেন। আপনি বললেন, আপনি একটা তথ্য দিলেন 119 জন গত 7 মাসে তাদেরকে পিটিয়ে বা তারা নিহত হয়েছেন। তার মানে কী উদাহরণ আমরা তৈরি করছি। প্রথম দিন 5 তারিখে বঙ্গভবনে আমি নিজে প্রথম মানে বিএনপির মহাসচিব মানে আর্মি চিফ বিএনপির মহাসচিবের বক্তব্যের পরে আমি বক্তব্য রেখেছি বঙ্গভবনে যে আমরা কোনো রিটেলিয়েশনের জায়গায় আমরা যাব না, কোনো প্রতিশোধের জায়গায় যাব না। তাহলে আমাদের অভ্যুত্থান অর্জনটা কিন্তু এটা কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে, একটা সহিংসতা, একটা রক্তগঙ্গা বয়ে যেতে পারে। এবং বলেছি দলগুলো সবাই আপনারা বক্তব্য রাখেন, জনগণ যেন সহনশীলতা রাখেন, যেন আমরা যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করবেন, বিচার করবেন। কিন্তু আমরা কিন্তু কোনো নতুন কোনো পরিস্থিতি তৈরি করতে পারিনি। পরে পুরনো জমানার প্রতি পরোক্ষভাবে এক ধরনের সহানুভূতি কিন্তু উল্টোভাবে কিন্তু তৈরি হচ্ছে। আপনি এটা খেয়াল করবেন। এবং সরকার 32 নম্বরে শুধু ঘটনা, অনেকগুলো ঘটনা সরকার এগুলো ঘটতে তারা দিয়েছেন, তাদের চোখের সামনে ঘটনাগুলো সংগঠিত হয়েছে। আমি 10 মাস পরে কোনো ব্যাখ্যা নেই। আপনি অভ্যুত্থানের পরপর প্রথম 7 দিন কি 10 দিন 15 দিন এটা একটা গ্রহণযোগ্য হতে পারে। ল এনফোর্সিং এজেন্সি আসেনি, সরকার থিতু হয়নি, ঠিকমতো বসতে পারেনি, বসেনি। কিন্তু 5 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস পরে এই ঘটনা, এর পুরো দায় দায়িত্ব কিন্তু সরকারকে গ্রহণ করতে হবে। এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলো এবং যারা সরকারের সঙ্গে যারা ঘনিষ্ঠ যারা আছেন, নতুন দল যারা তৈরি করেছেন এবং আশেপাশে যারা অনেকগুলো ঘটনায় তো তারাই কিন্তু নেতৃত্ব প্রদান তারা কিন্তু দিয়ে আসছেন। তাদের কেউ কিন্তু আইনের আওতায় কিন্তু আসেনি। আপনি খেয়াল করবেন, আপনি বলবেন আইনের শাসন আপনি তৈরি করতে চান, আপনার কথা কি? আপনি মানুষ বলে না যে উপদেশ থেকে উদাহরণ ভালো, কি উদাহরণ গত 10 মাসে মানে আপনারা তৈরি করলেন? একটা হতাশা, একটা নৈরাজ্যের জায়গাটা, সেজন্য বলতে চাই এটাকে বন্ধ করতে হবে। সরকার রাজনৈতিক সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ। সরকার প্রবাবলি এখনও পরিষ্কার কোনো সিদ্ধান্তটা আসতে পারেনি। তারা মনে করেন যে এইভাবে উস্কে দিয়ে আমি জানি, কিন্তু অন্য কোনো জিনিস আছে কিনা আমি জানি না। যদি এই পরিস্থিতি চলে, পাল্টা আর্গুমেন্ট হয়তো হবে। এখন দেশের নির্বাচনের কোনো পরিবেশ নাই, ল এনফোর্সিং এজেন্সি এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য না। এগুলো বন্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলো সমাজের সমস্ত অংশকে দায়িত্বশীল আচরণ করতে হবে, ভূমিকা পালন করতে হবে। ল এনফোর্সিং এজেন্সিকে তাদের পেশাগত দায়িত্বের মধ্যে আনতে হবে। সেটা যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা ছাড়া এর থেকে আমরা বেরোতে পারবো না। আপনি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, আপনি এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়া, তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনার অভিজ্ঞতা যদি এমন হয়, 8-10 জনের অবস্থা কি এবং কেন সরকার এগুলো হতে দিচ্ছে, এবং আপনারা যে রাজনৈতিক দলগুলো সরকারের সাথে কাজ করছেন ঘনিষ্ঠভাবে এবং বৈঠক করছেন, আলোচনা করছেন, দর কষাকষি করছেন, তারপরেও কেন সেটা পারছেন না, সেই দাগ সরকারের কতটা বা আপনারা যারা রাজনৈতিক অংশীদার তাদের কতটা, এটা জানবো। তার আগে আমি ম্যাডামের কাছে আসার আগে আমি একটা রিপোর্ট দেখে নিতে চাই। শুরুতে যেমনটা বলছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ যে কথা বলেছেন মব নিয়ে, সে বিষয়ে একটা প্রতিবেদন দেখে আমরা ম্যাডামের কাছে আলোচনায় আসবো।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। যত বড় অপরাধী হোক বিচার হবে আইনের মাধ্যমে, মব জাস্টিসের মাধ্যমে নয়, এমন মন্তব্য করে রিজভী বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে মব সংস্কৃতি বন্ধ করা। যারা নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাত্রে করেছে, তাদের আইনসঙ্গতভাবে বিচার হোক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হোক, কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই বন্ধুরা। তাই বন্ধুরা আমার, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আদালত প্রাঙ্গণে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরবভাবে, সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে? আসামির নিরাপত্তা তো সরকারের, তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না? এদিকে মব নিয়ে একান্ত সাক্ষাৎকারে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বলেন, কোনো পরিস্থিতিতে মব সংস্কৃতিকে সাপোর্ট করে না বিএনপি। জানান, অনেক ক্ষেত্রে এই সরকারের নীরবতাই মব সংস্কৃতিকে উস্কে দিচ্ছে, যার জন্য ভবিষ্যতে প্রশাসন ও জাতিকে অনেক মূল্য দিতে হবে। সচিবালয়ে প্রায়শ ঘেরাও হতো, সেখানে অটো পাস হয়েছে, নানান ধরনের পোস্টিং প্রমোশন এসবও হয়। এইভাবে মানে একদল মানুষ গিয়ে যা খুশি তা দাবি করে আদায় করা, এটির জন্য ভবিষ্যতেও অনেক মূল্য দিতে হবে এই সমাজকে, এই প্রশাসনকে। এই রাজনীতিতে আমরা কখনো এই ধরনের মব সংস্কৃতি উৎসাহিত করতে চাই না। বর্তমান সরকার এসে একে লাই দিয়েছে। বর্তমান সরকার নিষ্পৃহতার কারণে এবং বর্তমান সরকারের নীরবতার কারণে তারা সুযোগ পেয়েছে। যারা সুযোগ পেলেই নানান মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বিএনপির নেতা। মব সংস্কৃতি বাংলাদেশের জনগণ পছন্দ করছে না, আমরাও পছন্দ করি না। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ডক্টর নাহারিন ইসলাম খান, এই মব সংস্কৃতি আদালতের বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, অনুষ্ঠানে, রাজনৈতিক দল, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি, সব ক্ষেত্রে আমরা দেখেছি গত 10 মাসে। সরকারকে সবাই দায়ী করছে, সরকারের নিষ্ক্রিয়তা, সরকারের কার্যকর ভূমিকা না থাকা, সরকার শুধু বিবৃতি দিয়ে পার পাচ্ছে। এইসব মবের সাথে যারা যুক্ত, এর একটা অংশ আমরা শুরুর দিকে দেখেছি অভ্যুত্থান পরবর্তী। অভ্যুত্থানের সাথে জড়িত মানুষগুলো নানান পরিচয়ে এই কাজগুলো করেছে, অনেক ক্ষেত্রে পরিচয়বিহীন জনতার হিসেবে এই কাজটি করেছে। কিন্তু আদালতের কথা বলছিলেন জনাব রুহুল কবির রিজভী, হাফিজউদ্দিন সাহেব বললেন, কিন্তু বিভিন্ন ঘটনার ক্ষেত্রে তো আমরা বিএনপির সংশ্লিষ্টতা জানতে পারি গণমাধ্যমে, এমনকি KM নুরুল হুদার ক্ষেত্রেও সেটি বিএনপির স্থানীয় নেতা কর্মীদের কথা। বিএনপি কি তার দায় এড়াতে পারে বা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে সব মব সংস্কৃতি বন্ধ করার ক্ষেত্রে? আপনি তো নিজেই বিএনপি নেতাদের কথা শুনলেন, তো বিএনপি নেতা ইভেন আজকে অনেক পেপারে বিএনপির বড় বড় নেতারা বলেছেন যে তারা বিএনপি কোনোভাবেই মবকে সমর্থন করে না। এখন ধরেন বিএনপি তো একটা অনেক বড় দল, তাই না? তো এখন ওই অনেক বড় দলের কার কথাকে আপনি বিচার করবেন, কার কথাকে আপনি আপনার ভাববেন যেটা ঠিক বলছে, সেটি হচ্ছে বিএনপির হাই কমান্ড। আপনি জানেন যে গত এত দিনে বিএনপি মনে হয় একমাত্র দল যেখানে তার 45,000 কর্মীকে বহিষ্কার করেছেন, এবং হাই কমান্ড থেকে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান, আমি তো দেখেছি যে তিনি তার যে বক্তব্যগুলো আসে সেটা ভেরি স্ট্রং এসবের এগেনস্ট। এখন এত বড় একটা দলে এখন আপনি আরেকটা জিনিস আমাকে বলেন যে এত বড় দলে এত কর্মী, আপনার কি কখনো মনে হয় না যে এই কর্মীদের মধ্যে অনেকেই আছে যে যারা একটা পুনর্বাসিত হয়েছে, তারা বিভিন্ন নামে এসছে, এরকমও তো হতে পারে। সেটা পদধারী নেতাও অনেক ঘটনার সাথে জড়িত। হ্যাঁ, এরকম তো ধরেন পদধারী নেতা, কিন্তু আমার যতটুকু মনে হয় যে পদধারী নেতারা জড়িত থাকলেও সবচেয়ে যিনি বিএনপির পাওয়ার হোল্ড করেন, যিনি বিএনপিকে দেখাশোনা করছেন, যিনি বিএনপির চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারা দুজনই, তারা কিন্তু খালেদা জিয়াও, তারা দুজনই কিন্তু খুব শক্ত একটা অবস্থানে আছে। এবং এখন ওনারা বলছেন, কিন্তু আপনার কি একবারও মনে হয় না বিএনপি বলছে পুলিশ ধরুক, পুলিশ যদি না ধরে
তাহলে প্রশাসন যদি নির্লিপ্ত হয় তাহলে বিএনপির কি, কারণ বিএনপি তো ক্ষমতায় এসে যায়নি এখনো, তো তাদের কি করার আছে? কিন্তু আমার কেন যেন মনে হয় পুলিশ বা প্রশাসন বিএনপির ক্ষেত্রে কেন কঠোর হয় না, যে বিএনপি এখন সবচেয়ে বড় শক্তিশালী দল, সামনে ক্ষমতায় আসবে সেই ভয়ে? না, আপনার কি তাই মনে হয়? আমার তো মনে হয় যে এইসবও কোনো কিছু না। আপনি যদি মার্চে নাহিদ ইসলামের এনসিপির উনার একটি বক্তব্যকে দেখেন, উনি বলেছেন যে দেশে নির্বাচন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এখন সেই যে আমাদের প্রধান উপদেষ্টা মিটিকুলাসলি ডিজাইন বলেছিলেন, এরপর থেকে হয় কি সব কিছুতেই আমরা এক ধরনের ডিজাইন খোঁজার চেষ্টা করি না? তো এটাও কেমন হতে পারে না যে কোনো না কোনোভাবে দেশের পরিস্থিতিটাকে এমন করে তোলা যে নির্বাচন করার জন্য মব ভায়োলেন্সের পেছনে আপনি কোনো ডিজাইন দেখেন? হতেও পারে, আমি তো জানি না, কিন্তু হতেও পারে। কিন্তু আবার আরও যদি আপনি দেখেন, আপনি যদি ইতিহাস দেখেন, আমার কেন জানি মনে হয় যে এটাই ইতিহাসের এক ধরনের পুনরাবৃত্তি। কারণ শেখ মুজিব কিন্তু বলেছিলেন যে রাজনীতিতে মব জাস্টিস, মব ভায়োলেন্সের প্রয়োজন আছে, এটা বলেছেন কিন্তু। তো এগুলোও কি ইতিহাসের কোনো পুনরাবৃত্তি নয়? আপনি দেখেন, যদি রংপুরের ঘটনাটা দেখেন, রংপুরে জিএম কাদের অফিসে যখন হামলা করা হলো, একজনকে ধরা হলো এবং তাকে ছাড়ানোর জন্য সার্জিস আলম গেলেন, ওখানে কিন্তু মুহূর্তের মধ্যে সেনাবাহিনী ইন্টারভিন করেছে না? সেনাবাহিনী একটা কঠোর বক্তব্য দিয়েছে, এই কাজগুলো করেছে। নুরুল হুদার বেলায় সেটা কেন হলো না? সেনাবাহিনী তো এখনও রাজপথে আছে, এখনও তো আছে দায়িত্বে, তো নুরুল হুদার বেলায় কেন এই ঘটনাটা ঘটলো না? তারপরে এখানে মবের পরিচিতি ভিন্ন, সে কারণে আমি তো আসলে সেটা বলতে পারবো না। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে প্রশাসনের কি এক ধরনের নির্লিপ্ততা আছে, আমি আসলে জানি না। আবার দেখেন, কোনো না কোনোভাবে আপনি যদি যমুনার সামনে যে দাঁড়াতে পারেন, তাহলে কিন্তু অনেক দাবি কিন্তু মেনে নেওয়া হয়, তাই না? যমুনার সামনে কারা দাঁড়িয়েছে? যমুনার সামনে কিন্তু 144 ধারা মনে হয় থাকে, কিন্তু কয়েক মাস আগে আপনি দেখেছেন যে একটি দলকে নিষিদ্ধ করার জন্য রাতের পর রাত যমুনার সামনেও কিন্তু জমায়েত হতে পেরেছে। তাহলে যমুনার সামনে যদি জমায়েত হতে পারে এরকম একটা জায়গায়, সেখানে যদি প্রশাসন সেরকম নির্লিপ্ত থাকে, তাহলে এটা কি একটা প্রশ্নের তৈরি করে না? তারপরে শুধু কি মব জাস্টিসকে আপনি এই দুদিনের বেলায় দেখছেন? আপনি দেখেন মার্চ মাসে যখন বিশ্ব নারী দিবস হলো, তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে ওড়না পরেনি দেখে যেভাবে তাকে এক ধরনের ভালগার কথা দিয়ে তাকে অ্যাটাক করা হলো, এবং যে করেছে তাকে যখন থানায় নিয়ে যাওয়া হলো, সেই থানা থেকে তাকে বের করে আনা হয়েছে বুকের মধ্যে কোরআন শরীফ দিয়ে, গলার মধ্যে ফুলের মালা দিয়ে। তখন কি আপনি আমাদের যারা নারী উপদেষ্টা আছেন, আমি তো ভেবেছিলাম যে উনারা তো সবসময় রাজপথে অনেক সোচ্চার ছিলেন, তাই না? তো এই সরকারের কাছে তো আমাদের ভালোবাসার জায়গা থেকে আবদারটা, দাবিটা অন্যরকম ছিল। কারণ এই সরকারে আসিফ নজরুল স্যার আছেন, এই সরকারে রিজওয়ানা ম্যাডাম আছে, শারমিন মুর্শিদি আছে, যারা এনজিওতে অনেক কাজ করেছেন, তাই না? সর্বোপরি ডক্টর ইউনূস আছেন। তো সেইখানে যদি ধরেন নারীর প্রতি, আমি মনে করি যে গত 15 বছরেও কোনো সমাবেশে বা জমায়েতে নারীকে নিয়ে এত জঘন্য ভাষার ব্যবহার হয়নি, যেটা এই সময় একটি গণসমাবেশে আপনি দেখেছেন হয়েছে। নারীকে হিজড়া বলা হয়েছে, আরও কিছু বাজে শব্দ বলা হয়েছে, যেগুলো আসলে গত 15 বছরে কিন্তু এত জঘন্যভাবে আমরা এই কথাগুলো শুনি নাই। তাহলে এই যে মবকে আবার দেখেন, প্রথম দিকে জাস্টিস বলা হতো না, এখন সেটাকে আবার একটু বদলে ফেলা হয়েছে। আমি মবকে কখনো জাস্টিসের মধ্যে ফেলতে চাই না। আমার কাছে জাস্টিস হচ্ছে সেটা যেটা বাংলাদেশের আইন দ্বারা হবে, সেটাই হচ্ছে জাস্টিস। এবং আমি এটাও বিশ্বাস করি যে বাংলাদেশের সংবিধানের 35-এর 5-এ আছে যে আপনি কাউকে ছোট করতে পারবেন না। হ্যাঁ, এই যে জুতার মালা দিয়ে জুতার বাড়ি দেয়া, এটা কি আপনার কাছে নতুন মনে হয়? এটা তো আমার কাছে নতুন মনে হয় না। এই যে আদালত প্রাঙ্গণে পচা ডিম মারা হচ্ছে, আপনার মনে হয় না যে একটা সরকার ইচ্ছা করলে এটা বন্ধ করতে পারে? আপনার মনে হয় না এটা কি খুব কঠিন? কেন সরকার কেন করছে না তাহলে? এখন কেমন করে বলবো, দেখেন এনসিপি, হ্যাঁ, এনসিপিকে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সরকারি দলই বলি। এখন আপনি নানাভাবেই দেখতে পান যে এনসিপি কিন্তু নির্বাচনের সময় বাড়ানোর জন্য এক ধরনের চেষ্টা করছে। তারপরে ধরুন তারা বলছে যে তারা 300 সিটই পাবে। আপনার কখনো মনে হয় না যে একটা দল যখন খুব কনফিডেন্টলি বলে যে আমি 300 সিট পাবো, আমি তো সেই নির্বাচনে কোনো ডিজাইন করা হয়েছে কিনা সেটা ভাবার চেষ্টা করি। খুব সিরিয়াসলি নেওয়ার সুযোগ আছে? কারণ আমরা অনেক রকমের রাজনৈতিক বক্তব্য শুনি, প্রতিপক্ষকে বলে 10 সিটও পাবে না, আমরা এসব জিতবো, এরকম তো অতীতে শুনেছি আমরা। সেটা অতীতে শেখ হাসিনা বলেছিল 10 সিট পাবে না, কিন্তু সেই সময় বিএনপি ক্ষমতা চলে গিয়েছিল। কিন্তু দেখেন, যখনই আপনি একটা বিপ্লব যদি বলেন, এটা নিয়েও অনেক ডিবেট আছে, বা অভ্যুত্থান যদি বলেন, জুলাইয়ের পরে
আপনি কি এই ধরনের কথা এক্সপেক্ট করতে পারেন? যদি আপনি রিফর্ম চিন্তা করেন, সব কিছুতে সংস্কার, তাহলে আপনার মুখের কথার সংস্কার থাকতে হবে না? মুখের কথারও তো সংস্কার থাকতে হবে। এখন যে দলটা রিফর্ম নিয়ে এত কথা বলছে, যারা এত কিছু বলে, সেই দলের মুখ থেকে যখন আমি খুব কনফিডেন্টলি শুনতে পাই যে এই দল বলছে যে আমরা 300 সিট পাবো, তখন আমার মতো একজন প্রান্তিক মানুষের তো এই ভাবনাটা মাথায় আসতেই পারে যে কোনো কি প্ল্যান হচ্ছে। সেদিক দিয়ে আপনি যদি যে দলটাকে, সবচেয়ে বড় দল এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি যদি তার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা শুনে, আমি অনেকবার শুনেছি যে উনি বলেছেন যে ক্ষমতা কিন্তু খুব মানে সহজ জিনিস না, আমরা কিন্তু ক্ষমতার কাছে যাইনি। উনি বারবারই দেখে অনেক বক্তব্যে তাদের নেতাদেরকে বলেছেন যে বিএনপি যাতে ধরে না নেয় যে তারা ক্ষমতায় চলে গেছে। এই যে দুইটা দলের চিন্তার এই যে পার্থক্য, বক্তব্যের যে পার্থক্য, এখন যারা সংস্কার নিয়ে এত কথা বলবে, যারা এত কিছু বলবে যে এত পরিবর্তন দরকার, রাজনৈতিক পরিবর্তনটা তো আমি মনে করেছিলাম যে এনসিপির হাত দিয়েই হবে। তারা তরুণ, তারা যে কথাটি বলবেন, তারা কিন্তু কেউ শিশু নয়, তাই না? একটি অভিজ্ঞ, প্রতিষ্ঠিত, জনপ্রিয়, বারবার নির্বাচিত দল আর একটি নবগঠিত দল, তাদের মধ্যে তো রাজনৈতিক পরিপক্কতার ঘাটতি আছে। সো এই পার্থক্যটা তো হতেই পারে। হ্যাঁ, কিন্তু পরিপক্কতার ঘাটতি তো আপনি যদি শুধু এই কথাগুলো বলে পরিপক্কতার ঘাটতি আছে বলে খুব সহজভাবে জিনিসটাকে দেখার চেষ্টা করেন, কিন্তু অন্য কোনো কিছুতে তো আমি সেই পরিপক্কতা, আরেকটা দল যে খুবই পরিপক্ক দল, তাদের সম্পর্কে কমেন্ট করার সময় তো আপনি সেই পরিপক্কতাটা দেখেননি। হ্যাঁ, না, সমালোচিত তারা হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে কেন যেন মনে হয় যে তারা যে কথাটি বলছে খুব চিন্তা করে বলছে, সে খুব গুছিয়ে বলছে, বা এটার পেছনে নিশ্চয়ই কোনো আপনি তাদের কারণ আছে। কথাকে শুধুই কথার কথা মনে করছেন না, কারণ আর শুনেন, আপনি যখন একটা রাজনৈতিক দল করলেন, এত কিছু ত্যাগ তিতিক্ষা করে, এবং আপনারা বারবারই বলছেন আপনারা আলাদা, আপনারা সবার থেকে আলাদা, আপনারা পরিবারতন্ত্র চান না, আপনাদের সব কিছুর মধ্যে জবাবদিহিতা থাকবে। ইভেন আমি তো শুনলাম যে তারা ক্রাউড ফান্ডিংও করবেন, কারণ তাদের ফান্ড নিয়ে অনেক কথা হয়েছে। তাহলে যখন সেই আলাদা বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তখন এটা থাকলে তো এই বৈশিষ্ট্য তার ভিতর থাকাই উচিত। তার কথাগুলো শব্দ, তার মানে আপনার প্রত্যাশা অনেক বেশি তাদের কাছে, সে তুলনায় আপনি শুধু আমার না, আমার মনে হয় দেশের সবার। নিশ্চয়ই। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসবো। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ। ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আজ আমরা আলোচনা করছি দেশে মানবাধিকার পরিস্থিতি এবং নির্বাচনী পরিবেশ নিয়ে। আমাদের সাথে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাহিদ ইসলাম খান। সাইফুল ভাই, এর আগের পর্যায়ে আমি আপনার কাছে দুটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে অভ্যুত্থান পরবর্তী যেই বাস্তবতা এবং অভ্যুত্থান পূর্ববর্তী যে বাস্তবতা, ফ্যাসিবাদী সরকারের আমলে যে ধরনের চর্চা ছিল, যে ধরনের ঘটনা ঘটত, সেই ঘটনাই পুনরাবৃত্তি হচ্ছে। এবং আপনার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও নানাভাবে নির্যাতিত হয়েছেন, এখন আপনারা অভ্যুত্থান পরবর্তী যেই রিকনস্ট্রাকশন অফ পলিটিক্স, রাজনীতি পুনর্গঠনের কাজে যুক্ত আছেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ে আপনারা দফায় দফায় বৈঠক করছেন। আপনার পরিবারে যদি এরকম অবস্থা হয়, তো সাধারণ মানুষের কী অবস্থা? না, আমি খুব উদ্বিগ্ন সেজন্য। আপনি আরেকটা কথা বলি, এই যে আপনি এই যে আমাদের সাবেক নির্বাচন কমিশনার, যিনি, যাকে গলায় জুতোর মালা পরানো হলো, আমি দেখলাম এটাকে ব্যালেন্স করবার জন্য দেখানো হচ্ছে পুরনো ঘটনার, আওয়ামী লীগ আমলে এই ধরনের কি ঘটনাগুলো সংগঠিত হয়েছে। তার মানে যে এটা তখন এটা হতে পারলে এখন এগুলো জায়েজ, এটাকে জাস্টিফাই করা, এটাকে জাস্টিফাই করার খুবই নিম্ন পর্যায়ের যে রাজনৈতিক যে এক ধরনের যুক্তি আর্গুমেন্টটা যেভাবে প্লেস করা, তখন যেটা অপরাধ ছিল, অন্যায় ছিল, এখনও সেটা অপরাধ। সুতরাং অপরাধী তো অপরাধী। আপনি আওয়ামী লীগ আমলে একটা দুষ্কর্ম হয়েছিল বলে তার যুক্তিতে এখন আপনি দুষ্কর্ম করবেন, তাহলে আমরা 2000 ছাত্র তরুণ শ্রমিকের জীবনদান, আমাদের এই যে 25-30 হাজার মানুষে আহত হওয়া, মানে ধরুন আমাদের পার্টির কয়েকজন শহীদ হয়েছেন, 100-র উপরে গুরুতর আহত। আমার যে হাতের আঙ্গুলটা কিছুটা বাঁকা দেখছেন, এটা হচ্ছে পুলিশের বাড়ির এগুলোর জন্য এখনও পর্যন্ত এই আঙ্গুলটা এখন যেটা দেখছেন। আমি 8-9 বার আহত হয়েছি, অ্যারেস্ট হয়েছি, হাসপাতালে যেতে হয়েছে। একবার আমার পরিবার শুদ্ধ, আমার কন্যা যে এখন একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার, সে সহ আমরা অ্যারেস্ট হয়েছিলাম। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনি এখন এটাকে আপনি উল্টোভাবে বলছেন। রাজনৈতিক সংস্কৃতির আমি কোনো পরিবর্তন, মৌলিক কোনো পরিবর্তন আমি এখনও লক্ষ্য করছি না। আমি একদম এটা খুব দায়িত্ব নিয়ে কথাটা আমি বলছি। সংস্কারের যে কথাগুলো বলা হচ্ছে একেবারে উপরসা এগুলো করে। কেন উপরসা শব্দটা বললাম?
আপনি এতগুলো সংস্কার কমিশন হয়েছে, প্রধান ব্যাপারটা হলো রাজনীতির মধ্যে দুর্বৃত্তায়ন অথবা দুর্বৃত্তদের রাজনীতির মধ্যে ঢুকে পড়া। এটাই তো বাংলাদেশের সবচেয়ে বড় সংকট। এটা সম্পর্কিত কিন্তু কোনো কমিশন কিন্তু তৈরি করা হয়নি। অর্থনীতি দুর্বৃত্তায়নের ক্ষেত্রে, কৃষি, শিল্প, স্বাস্থ্য কোনো ক্ষেত্রে, অর্থাৎ গুরুত্বপূর্ণ পাবলিক জনসেবামূলক যে খাতগুলো, উৎপাদনশীল যে খাতগুলো, যেগুলো কোটি কোটি মানুষের জীবনের সাথে যুক্ত, এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা, কোনো সংস্কার নেই। আপনি উপেক্ষা করছেন। এখন গোটা খেয়াল করবেন, একটা লুটেরা দুর্বৃত্ত শ্রেণীর কাছ থেকে ক্ষমতাটা হাত বদলেছে একই শ্রেণীর মধ্যে, তুলনামূলক যারা একটু উদারনৈতিক, যারা একটু অল্প একটু গণতন্ত্রের কথা বলেন, অল্প মানবিকতা, অল্প একটু সমাজসেবা, অল্প একটু সার্ভিস যারা ডেলিভার করতে চান, এই ধরনের অল্পতে যারা তুষ্ট, তার মানে একই শ্রেণীর মধ্যে বিপ্লবের নাম করে একটা দুর্বৃত্তদের কাছ থেকে তুলনামূলক একটা লিবারেল কিছু জনপরিসরের কিছু লোকের মধ্যে ক্ষমতার হাত বদল হয়েছে, যারা সমাজের যে মৌল যে কাঠামো, গোটা অর্থনীতি যেখানে নষ্ট হয়েছে, পুরো রাজনীতি যেখানে পচে গেছে, এই পচা গলা রাজনীতির মধ্যে, এবং তার উৎসটা হচ্ছে রাজনীতিক। আপনি খেয়াল করুন, গত 10 মাসে কোনো দুর্বৃত্ত কোনো বড় হাউজের বিরুদ্ধে দৃশ্যমান কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরঞ্চ গত 10 মাসে আপনি যদি 100টা যদি আপনি দুর্বৃত্তের নাম বলেন, তাহলে তাদের সঙ্গে কিন্তু নতুনভাবে কিন্তু বন্দোবস্ত করা হয়েছে। যারা সরকারে আছেন, সরকারের সঙ্গে যুক্ত যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল, আমি নাম উল্লেখ করতে চাই না, প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের সাথে ম্যানেজ করে তারা কিন্তু চলছেন। তার মানে গোটা ব্যবস্থাটা কিন্তু অক্ষুণ্ণ আছে। গোটা অর্থনীতি দুর্বৃত্তায়ন বলি, দুর্বৃত্তের অর্থনীতি বলি। ডক্টর দেবপ্রিয়রা যে রিপোর্ট দিয়েছে আজ থেকে 7 মাস আগে, শ্বেতপত্র কমিশন যে রিপোর্টটা দিয়েছে, 7 মাস পার হয়েছে, এখনও পর্যন্ত সরকারি ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ কিন্তু গ্রহণ করেনি। এর ব্যাখ্যাটা কি? তার মানে আপনি আগামী 7 বছর সময় পেলেও যে আপনি কিছু করতে পারবেন, এত নিশ্চয়তা নাই। না, এটা কেন? কারণ স্টেট একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, স্টেট নিডস এ পলিটিক্যাল লিডারশিপ। মানুষ কীভাবে তার লিডারশিপ তৈরি করে? আমাদের মতন একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজে একটা পপুলার ইলেকশন, একটা ভোটের মধ্য দিয়ে, এর বাইরে তো আপাতত অন্য কোনো পথ নাই। কোনো ব্যবস্থায় 100% নিশ্চয়ই ত্রুটিপূর্ণ নয়। তাহলে এই অবস্থার মধ্য দিয়ে, এবং হাসিনা যেটা বন্ধ করে দিয়েছিল, কেবলমাত্র যদি নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের যদি সুযোগ থাকতো, তাহলে তো আমাদেরকে এরকম একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান, এরকম হাজার হাজার ছাত্র তরুণ আমাদেরকে জীবন দেওয়ার প্রয়োজন হতো না। অভ্যুত্থান ছাড়া হাসিনাকে সরানোর অন্য কোনো পথ ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটার বার্তাটাকে আমরা গ্রহণ করিনি। যারা এখন ক্ষমতা এসছেন, অনেকটা লটারি পাওয়ার মতন করে এখন তারা এটাকে তারা দেখছেন। কারণ তারা 1-2 জন ব্যতিক্রম ছাড়া কেউ তারা স্বপ্নও কল্পনা করেননি এরকম একটা ক্ষমতার চেয়ারে তারা বসবেন। ক্ষমতায় পাওয়ার পরে এখন একেবারেই তারা অধিকাংশ তারা বেসামাল, তারা যা খুশিতে তারা এখানে করছেন, এবং তাদের সাথে যুক্ত যারা, সে একইভাবে পুরনো ধারা। আপনি দলগতভাবে আপনার সরকারের চরিত্র হচ্ছে থিওরিটিক্যালি বা প্র্যাকটিক্যালি আপনি হচ্ছেন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার। কোনো ইডিওলজি, কোনো পক্ষপাত, কোনো দলকে মদত দেওয়া আপনার কাজ নয়। তার মানে সবার আপনি আস্থাটা, যেহেতু আপনি সবার, আমরা আপনাকে সমর্থন যুগে যাচ্ছি। ইতিমধ্যে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে, এবং যেটা একটু ডক্টর নাহারিন বলার চেষ্টা করলেন, এই সরকার বলল না যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ, তারা করার কোনো তাদের নাই। এটা প্রধান উপদেষ্টা বললেন, আইন উপদেষ্টা বললেন, অনেকে বললেন। তারপরে মনে হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা দরকার, আওয়ামী লীগ বা তার মার্কাকে বাইরে রাখা দরকার। এবং তারপরে যমুনার সামনে, যেখানে নাহারিন খুব সঠিকভাবে বললেন, যেখানে কোনো জমায়েত করার কথা না, পরপর 1-2 দিন জমায়েত হলো, এবং কিভাবে কারা জয়েন করলো, এবং সেখানে আমাদের হিস্ট্রিতে, আমার বয়স হচ্ছে, আমার রাজনৈতিক বয়স অনেক বেশি। আমি আক্ষরিক করতে প্রায় হাফ প্যান্ট পড়া থেকে আমি রাজনীতির সঙ্গে যুক্ত, ফ্রম 67, আমি যখন ক্লাস 6-7-এ পড়ি, ওই সময় থেকে। তো এই পথে আমি কখনো দেখিনি কোনো সমাবেশে, কোনো বিক্ষোভে, কোনো রাষ্ট্রীয় উদ্যোগ, কোথাও কোনো ঠান্ডা পানি দেওয়া হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে, ঠান্ডা পানি ছিটানো হচ্ছে, আরও কী দেওয়া হচ্ছে, সেগুলোর অনেক তথ্য সামাজিক গণমাধ্যমে বেরিয়ে এসছে। তার মানে কি? আপনি পক্ষপাত দুষ্ট, আপনি চাইছেন, আমরা ব্যক্তির বিচার চেয়েছি, যারা অপরাধ করেছে, যারা খুনের সাথে দায়ী, আমি বলেছি তারা 95% আরও তারা ধরাছোঁয়ার বাইরে, তারা অধিকাংশ তাদেরকে আইনের আওতায় আনা হয়নি। দল হিসেবে যদি আওয়ামী লীগের বিচার করতে হয়, আইনি প্রক্রিয়া নেন, এবং আইনি প্রক্রিয়া বিচারিকভাবে সেখানে করতে হবে। কিন্তু মনে হলো যে আপনার বিশেষ কোনো এজেন্ডা আছে, আগামী নির্বাচনে
কাকে সরকার গঠন করবেন, কে প্রধান বিরোধী দল হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাথে এই বিষয়গুলো যুক্ত কিনা, এগুলো নাগরিক সমাজের মধ্যে সচেতন মহলে বড় প্রশ্ন আকার ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। এবং এটা করে আপনি একদিকে বলছেন বহুত্ববাদী সমাজ করবেন, একদিকে বলছেন আপনি ইনক্লুসিভ সমাজ করবেন। আপনি যারা অপরাধ করেছে তাদেরকে আপনি আইনের করে, এখন আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে না, বিচার করেন 10 বার করে আপনি ফাঁসি দেন, মানুষ নিশ্চয়ই আপত্তি করবে না যদি এটা স্বচ্ছ হয়, যদি এটা প্রমাণ করা যায়। দলেরও আমরা বিচার চেয়েছি, এবং আওয়ামী লীগের বিচার হলে তো একই আইনে। এরপরে আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা অপরাধ করেছে, যারা এর চেয়ে বড় গণহত্যার সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদের বিচারের প্রশ্ন তো এখনও তো সেটা হয়নি। দল হিসেবে তো তাদেরও বিচারের প্রশ্নগুলো আছে, এগুলো কোনো আলোচনায় আছে? এগুলো কোথাও কোনো জনপরিসরের কোনো আলোচনার ভেতরে আছে? এক ধরনের ম্যানেজ করে চলছে এখন পুরো ব্যাপারটা, ম্যানেজ করে চলা। তার মানে নতুন কোনো কিছু আমরা পয়দা করতে পারছি না। আমরা দুর্বৃত্তায়ন বলি, এখন বলছেন ল এনফোর্সিং এজেন্সিজ, বাড়িতে ডিসিপ্লিন আসবে কিনা ওটা হয় কোত্থেকে? ডিসিপ্লিন ফ্রম অ্যাবভ, যে কোনো ইডিওলজি, যে কোনো ডিসিপ্লিন ফ্রম অ্যাবভ, যিনি বাড়ির প্রধান কর্তা ব্যক্তি, তার চিন্তা, তার মনন, তার চিন্তা এবং তার ইয়েটা পরিবারের অন্যান্য সদস্যরা তারাকে নিয়ে কিন্তু চলে। আমরা কি সরকারি কর্তা ব্যক্তিরা এমন কোনো উদাহরণ জায়গাটা কিন্তু তৈরি হয়েছে? দুর্ভাগ্যজনক তৈরি হয়নি। দেখছি সরকারের মধ্যে অনেকগুলো সরকার, আমি প্রফেসর ইউনূসের ওনার কাছে যখন আমাদের সাক্ষাৎ আমি বলেছি, আমরা আপনার নেতৃত্বে একটা মাত্র সরকার দেখতে চাই, আমরা এতগুলো সরকার একসঙ্গে দেখতে চাই না। আপনার সেটা কি তার অনভিজ্ঞতার ফল নাকি ইচ্ছাকৃত? ওনার কিছুটা আমি বলবো ঠিক ইচ্ছাকৃত বলবো না, কিছুটা ওনার প্রজ্ঞার অভাব থাকতে পারে, দূরদর্শীর অভাব থাকতে পারে। একটা সংস্থা চালানো ভাই আর একটা রাষ্ট্র চালানো আকাশ জমিন ব্যবধান। আর স্টেট, এটা তো একটা বিশাল একটা উইজডমের ব্যাপার, দূরদর্শিতার ব্যাপার, প্রজ্ঞার ব্যাপার আছে। এবং এখানে মনে ওই যে বললাম না, লটারি পাওয়ার মতন, লটারি পেলে হঠাৎ আনন্দে এখানে যা খুশি করা যায়। এখন তারা তো এক ধরনের আগুন নিয়ে খেলছে। এখন আগুনটা বাচ্চা ছেলেটা আগুন যখন হাতে থাকে, এটা মুখে দেবে নাকি হাতে নিলে গা পুড়ে যাবে, অনেক বাচ্চাদের সে বোধাবোধ থাকে না। সরকার অবস্থাটা এখন প্রায় এরকম, প্রায় কাছাকাছি। এই জন্য আইন শৃঙ্খলার এখনো পর্যন্ত আসেনি, সঠিক বার্তাটাকে দেওয়া যায়নি এ পর্যন্ত। সরকারি ইন্টেনশন নিয়ে যেহেতু মানুষের প্রশ্ন ছিল, এখন লন্ডন বৈঠকের পরে হয়তো নির্বাচন একটা স্বস্তির বিষয় হতে পারে। এখন কিন্তু সরকার থেকে দেখবেন উনি ফিরে আসছেন, এখনো পর্যন্ত দলগুলো কিন্তু আস্থায় কিন্তু নেওয়া হয়নি। তিনি বসবেন, কথা বলবেন, আলোচনা করবেন না, দলগুলোকে তিনি আস্থায় নেবেন, স্টেক হোল্ডারদেরকে আস্থায় নেবেন, মানুষকে তিনি বলবেন ইয়েস আমরা গেছি, আলোচনা করেছি, দিজ আর দ্য পয়েন্টস উই হ্যাভ ডিসকাসড, এই হচ্ছে বিষয়গুলো, আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। সরকার থেকে এই বার্তাটাকে এসছে, ফলে এখনো পর্যন্ত নৈরাজ্যের একটা বিস্তার চলছে। এভাবে চললে এই সরকার অধীনে আদৌ নির্বাচন করা যাবে কিনা এরকম একটা অবস্থা, সেই প্রশ্ন কিন্তু বড় আকারে কিন্তু উত্থাপিত হতে পারে। ম্যাডাম নাহিদ ইসলাম খান, নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিনা, সুষ্ঠু নির্বাচন হবে কিনা, এবং সরকারের যে ভূমিকা সাইফ ভাই বলছিলেন পক্ষপাত দুষ্ট, আরও অনেকে বলেন, সেক্ষেত্রে এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা এটি একটি প্রশ্ন, হলে পরে সেটি সুষ্ঠু হবে কিনা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলার যা পরিস্থিতি আমরা দেখছি 10 মাস পরও, তাতে পরে শান্তিপূর্ণ হবে কিনা। 3টি প্রশ্ন একসাথে দিলাম। হ্যাঁ, এখন আপনি আমাকে একটা জিনিস বলেন যে এই যে নির্বাচন নিয়ে যে আমরা কথাটা বলছি, নির্বাচন কি মানে যাদেরকে এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বা যে দলটি নতুন নিবন্ধিত হলো, তারাই তো নির্বাচন চাচ্ছে না। হ্যাঁ, তারা কিন্তু প্রতিনিয়ত বলে যাচ্ছে, এবং একটা আপনি দেখেছেন ক্যাম্পেইন হয়েছে এই সরকারকে 5 বছর চাই, তাই না? আমরা ঈদের সময় দেখেছি বদল হয়েছে না, তারা নিবন্ধনের জন্য আবেদন করেছে, তারা সারা দেশে তাদের দলের কমিটি এবং যেসব তৎপরতা, আপনার তাই মনে হয় বদল হয়েছে? যদি বদল হয়েই থাকে, তাহলে কি আপনি কোনো দলের কাছ থেকে, নতুন একটা হওয়া দলের কাছ থেকে শুনতে পারেন যে 300টা সিট আমরা পাবো? মানে নির্বাচন না, প্রত্যাশা পাবো আর পেতে পারি, এই দুটো শব্দের মধ্যে আলাদা আছে। প্রত্যাশা হলে বলবেন যে আমরা পেতে পারি, আর পাবো মানে হচ্ছে আমি ভেরি কনফিডেন্ট যে আমি পেয়ে যাচ্ছি। তো এগুলো কি আপনি মনে করেন যে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ বা কোনো কিছু আমাদেরকে, আমরা যারা সাধারণ মানুষ, যারা রাজনীতির সাথে জড়িত না, আমরা যেভাবে চিন্তা করতে পারি, আপনার আমার মনে কি প্রশ্নটা তৈরি হয় না? অবশ্যই হয়। এখন এই যে নির্বাচন নিয়ে, নির্বাচনের জন্য ঠিক পরিবেশ তৈরি হচ্ছে কিনা, 3 মাসের মধ্যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়নি, বিচারপতি শাহাবুদ্দিনের সময় তো হয়েছে। তার মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার আসলে নির্বাচনটা দেওয়ার ইচ্ছা আছে কিনা। আপনি প্রথম থেকেই শুনেছেন যে
উপদেষ্টাও এই কথাটা বলেছেন যে নির্বাচন দেওয়ার জন্য এই সরকার ক্ষমতায় আসেনি, কিন্তু আমি তো মনে করি যে নির্বাচন দেওয়ার জন্যই এই সরকার ক্ষমতায় এসেছে। কারণ একটা দেশে 15 বছর যে ফ্যাসিবাদ কায়েম হয়ে গিয়েছিল, এটার পেছনে তো ওই কারণটাই ছিল। যদি প্রতি 5 বছর পর পর কোনো না কোনোভাবে একটু গ্রহণযোগ্য একটা নির্বাচন হতো, তাহলে কি শেখ হাসিনাকে আমরা এইভাবে দেখতাম তো না। বাংলাদেশের মানুষের ব্রেইন থেকে এটা চলে গেছে একেবারে। এখন পর্যন্ত সাধারণ মানুষের ব্রেইনের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন আসলে সংস্কার নয়, সংস্কার আগে তারপরে নির্বাচন। কিন্তু নির্বাচন চাওয়াটাই যে সবচেয়ে বড় সংস্কার, এবং একটা দেশে গণতন্ত্র চাইতে গেলে নির্বাচনে যে আপনার প্রথমে চাইতে হবে, এই ধারণাটাই তো আমাদের মাথা থেকে চলে গেছে। এবং সেইটাকে আরও গত 10 মাসে এমন ক্যাম্পেইনগুলো করা হয়েছে যে নির্বাচনের প্রয়োজন নাই, আগে সংস্কার। যে কথাগুলো সাইফুল ভাই বলছিলেন বা উনার পারিবারিক যে গল্প আপনি শুনলেন, সেই গল্পটা কিন্তু বাংলাদেশের প্রতিটা ঘরের গল্প না। সাইফুল ভাই আজকে এখানে আসতে পারেন এবং উনি একটু প্রিভিলেজ দেখে এই গল্পটা আমরা শুনতে পেরেছি। প্রচুর মানুষ আছে নীরবে নিভৃতে কাঁদে যারা এই গল্পগুলো বলতে পারে না। আপনি কি সবচেয়ে বেশি, এবং এই পর্যন্ত আপনি কি দেখেছেন কারো বিচার হয়েছে বা বিচারের এই যে মানবাধিকার পরিস্থিতি এবং সরকার প্রশাসন পুলিশ সহ বিভিন্ন বাহিনীর ভূমিকার ক্ষেত্রে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি থেকে শুরু করে আরও অনেক দল, তাদের ভূমিকা বা সরকারের উপরে চাপ তৈরির ক্ষেত্রে তাদের ভূমিকা কি আপনি যথেষ্ট মনে করেন? আমি তো এই মুহূর্তে মনে করি, দেখেন বিএনপির বিষয়টা যেটা হয়েছে যে কোনো কিছুকেই, হ্যাঁ, এনসিপিকে একটা খুব নরম জায়গা থেকে তাকে হ্যান্ডেল করা হয়, এবং বিএনপির কেউ কিছু বললেই সেটা খুব জটিলভাবে দেখা হয়, এবং সেটা মিডিয়া খুব ভালোভাবে করে। বৈঠকের পরে পরিস্থিতি পাল্টেছে না? আপনার কি মনে হয় পাল্টেছে? যেটা সাইফুল ভাই বললেন যে এই যে একটা বৈঠক হয়েছে, যে বৈঠকটার দিকে বাংলাদেশের সকল মানুষ তাকিয়েছিল, কিন্তু এই বৈঠকটা করে আসার পরেই আপনি এনসিপির মুখ থেকে কি শুনেছেন? এনসিপি বা এনসিপি জামাত সহ কিছু দল বিরোধিতা করছে, কিন্তু বিএনপি তো খুবই ইতিবাচক এবং সরকারের ভূমিকা, সরকারের সাথে কাজ করা, সহযোগিতা অনেক বেশি ইতিবাচক মনে হয়। প্রথম থেকেই আমার যতদূর মনে হয় বিএনপি তো প্রথম থেকেই সরকারকে সহযোগিতা করছে, কারণ বিএনপির মতো একটা দল। বৈঠকের আগে বিএনপি যতটা ক্রিটিক্যাল ছিল, সমালোচনা মুখর ছিল, সেটা থেকে সরে এসেছে না? হ্যাঁ, সরে তো এসছে। কারণ হচ্ছে যে বিএনপি আসলে তো নির্বাচনমুখী একটা দল, এবং বিএনপি নির্বাচন চায় এবং গণতন্ত্র চায়। তো সেই জায়গা থেকে যদি একটু ছাড় দিয়ে দেখা যায় যে আসলে একটা জায়গা তৈরি হয় দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, সেই কাজটি তারা করেছে। কিন্তু তার পরবর্তীতে যেটা সাইফুল ভাই বললেন যে প্রধান উপদেষ্টা আসার পরে আপনি কি শুনেছেন যে একটা কোনো ফার্ম কথা যে কি ঘটনা হবে বা একটা রোড ম্যাপের কথা হয়েছে? আমরা কিন্তু এখন পর্যন্ত যে শুনতে পাইনি, বরং একটা কথা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। উনি টেলিগ্রামে মনে হয় একটি ইন্টারভিউ দিয়েছেন, যেখানে বলেছেন যে এপ্রিল মাসে এই দেশ একটা নতুন সরকার পাবে। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, তাহলে এপ্রিলে নতুন সরকার, হ্যাঁ 2 মাস পরে কেন, এটা আসলে আমি জানি না। উনি কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা এপ্রিলে জায়গায় আছেন। ফেব্রুয়ারিতে যেটির কথা বলা হয়েছে যৌথ বিবৃতিতে হতে পারে, যদি এটা হয় হতে পারে। তো কিন্তু তারপরে দেখেন বিএনপি কিন্তু ওটা নিয়েও কিন্তু এক ধরনের স্বস্তির মধ্যে আছে না। কারণ এই মুহূর্তে আপনি তো এটা বিশ্বাস করেন যে বিএনপি একটা বড় দল, তারা যদি ইচ্ছা করে সরকারকে অসহযোগিতা করবে, তাহলে কিন্তু সরকার এক ধরনের ঝামেলায় পড়তে পারে। কিন্তু সেটা কিন্তু করছে না বিএনপি। কিন্তু তার জায়গা থেকে যতটা সহানুভূতিশীল হওয়ার কথা, ছাড় দেওয়ার কথা, সেটা কিন্তু দিচ্ছে। কিন্তু এই যে এই প্রসেসগুলো চলছে, বা আপনি কি কখনো দেখেছেন প্রধান উপদেষ্টা কোনো প্রেস ব্রিফিং করেছে? বাংলাদেশের সাংবাদিকদের ডেকে আজকে কত 10 মাস হয়ে গেছে। বিদেশি গণমাধ্যমকে হ্যাঁ, বিদেশি হয়তো উনি সেখানে কমফোর্টেবল, কিন্তু বিদেশি গণমাধ্যমকে আপনার ইন্টারভিউ দেয়া আর দেশের সাংবাদিকদের ডাকা এবং প্রেস ব্রিফিং করা, কিছু সম্পাদককে দিয়েছেন, হ্যাঁ, কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি দিয়েছেন। উনি কিন্তু কোনো সংবাদ সম্মেলন করেননি ফরমাল, যেটা কিন্তু আমাদের মতো মানুষরা মুখিয়ে ছিলাম। কারণ আমরা তো এক ধরনের সংবাদ সম্মেলন দেখতে দেখতে অস্থির ছিলাম যে শুধু তেলের বাটি নিয়ে সাংবাদিকরা বসে থাকতো। তো আমার খুব দেখার ইচ্ছা ছিল যে গত 10 মাস পরে বাংলাদেশের সাংবাদিকদের কি পরিবর্তন হয়েছে, তারা কি ধরনের প্রশ্ন করতে পারে। তো আমরা আসলে সেই জায়গাতেও দেখিনি যে উনি এই ধরনের কোনো কথা বলেছে। বিচার, একটা এক্সাম্পল দেখাতে পারবেন যে একটা বিচার হয়েছে কোনো একটা জায়গায়, বা খুব কঠিন কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? ইভেন এই যে যত ধরনের মব ভায়োলেন্সের কথা বলছেন, এরপরে আমাদের যেটা আমি মার্চ মাসে যেটার মধ্যে আমি ছিলাম, যে নারীদের প্রতি যে সহিংসতা হয়েছে, তারপরে
আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনেছেন? দুই পক্ষেরই দোষ আছে বা এরকম অনেক হালকা কথা বলে জিনিসগুলোকে অনেক হালকা করে দেওয়া হয়েছে। কিন্তু আমি একজন নারী হিসেবে আমি তো এটা আশা করি না এই সরকারের কাছ থেকে, তাই না? তো যে মুহূর্তে আপনার যতটুকু করা দরকার এই সরকারের তো সেটাই করার দরকার ছিল। এবং এই সরকারটা তো কোনো সাধারণ সরকার নয়, কোনো রাজনৈতিক সরকার নয়। আমি তো মনে করি যেহেতু এটি রাজনৈতিক সরকার নয়, তার পক্ষে অনেক সহজ ছিল অনেক কিছু। সব দলের সমর্থন আছে, ফলে তার শক্তি তো অনেক বেশি হওয়ার কথা, তার পদক্ষেপগুলো আর কঠোর হওয়ার কথা। এবং সেটা সে নিতেই পারতো ইচ্ছা করলে। বরং আমি মনে করি সেটাতেই বরং এই সরকারের অনেক সাফল্য এবং এই সরকারকে সারা জীবন মানুষ মনে রাখতে পারত। জি, আর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, এবারও নিশ্চয়ই আপনাদের সাথে পাবো আশা করছি। আবারও স্বাগত গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন সাইফুল হক এবং ডক্টর নাহারিন ইসলাম খান। সাইফুল ভাই, শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশের মানবাধিকার নিয়ে আমরা বহু বছর ধরে একটা জিনিস লক্ষ্য করি, কিছু একটা ঘটলেই আমাদের পশ্চিমা দুনিয়া, দেশ, সংস্থা, সংগঠন, সরকারি বেসরকারি অনেক রকমের তৎপরতা দেখায়, প্রতিক্রিয়া দেখায়, আমাদেরকে নসিহত করতে আসে। এই 10 মাসের এত সব মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পশ্চিমারা কেন নীরব? তার মানে কি এই যে এই সরকারটি তাদের সরকার? না, এমনিতে ধরুন আমাদের এই অভ্যুত্থানের পরে আমাদের নতুন যে পরিবর্তন, আমাদের এই রাষ্ট্রের, আমি বলি এক ধরনের রেজারেকশন, এক ধরনের পুনরুত্থানের যে ঘটনা, এর প্রতি তো গ্লোবাল কমিউনিটি, ধরুন ভারতের মতন দুই একটা দল দেশ ছাড়া বাকি অধিকাংশ দলের একটা নৈতিক সমর্থন রয়েছে, রাজনৈতিক সমর্থন রয়েছে। একটা হলো মানুষের পপুলার আপরাইজিংয়ের প্রতি একটা শ্রদ্ধা, সম্মান। আর হাসিনার রেজিমকে তো আর নেওয়া যাচ্ছিল না কোনো অর্থে, এটা একটা বড় কারণ। আর সেকেন্ডলি যারা ক্ষমতায় এসছেন তারা তো তাদের অনেকটা হলো পশ্চিমের কাছে তাদের বহু বছর ধরে তারা তাদের কিছুটা আদরণীয় ব্যক্তি হিসাবেই তারা পরিচিত গ্লোবালি, ফলে এটাও একটা বাড়তি জিনিস যোগ করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ আমি এর সঙ্গে যেটা যুক্ত করে আজকে আমি আমাদের পার্টির যে সমাবেশ বিক্ষোভ ছিল ইরানের এই আগ্রাসন প্রতিবাদে বা গাজাতে হামলার প্রতিবাদে, এখন বলেছি পশ্চিমাদের আপনি একটা সত্য, তারা এখন বলছে না এখন দরদ কাজ করছে, এটা সত্য। আরেকটা হলো তাদের ডাবল স্ট্যান্ডার্ড। তারা গাজায় যেটা করছেন বা ইরানে তারা যেটা করলেন, এটা প্রিএমটিভ অ্যাটাক হিসেবে তারা যেটা করলেন তাদের, এবং আপনি গাজাতে যে গণহত্যা যেটা চলছে, আমি বলি এই শতাব্দীর সবচেয়ে বড় নৃশংসতা চলছে এই গত 25 বছরের ভেতরে এটা, এবং এটা লাইভ দেখছেন আপনি। ইতিমধ্যে 65-70 হাজার শিশু, বাচ্চারা, নারীরা তারা মারা গেছেন। এবং তখন তারা আবার এটা নাকি কেন বলছে নাকি স্থায়ী শান্তির জন্য নাকি এটা নাকি দরকার, মানে এটা পার্মানেন্ট পিসের জন্য নাকি এটা দরকার। আমি মার্কেজের নিশ্চয়ই আপনার উপন্যাস পড়েছেন, দেখেছেন। মার্কেজের একটা বিখ্যাত চরিত্র, নায়কের বন্ধু বলছে তার বন্ধুটা মারা গেল, নায়কের বন্ধুটা হঠাৎ করে মারা গেল। তো নায়ক স্বগতোক্তি করছেন, মাই ফ্রেন্ড ডাইড উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হিজ ডেথ। আমার বন্ধু জানলই না যে কেন সে মারা গেল। তো গাজার যে এই যে হাজার হাজার মানুষের মারা যাওয়া, ইরান কেন আক্রান্ত হচ্ছে, সারা দুনিয়াব্যাপী এরা হামলাগুলো করছে গণতন্ত্রের নামে, শান্তির নামে হামলাগুলো করছে। তারা এক ধরনের নাকি সামাজিক স্থিতি, নাকি আঞ্চলিক স্থিতির জন্য। তো এদের মানবাধিকার হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। ফলে এরা বাংলাদেশ নিয়ে এখন যেটা একটা নতুন কনটেক্সটে যেটা বললাম, এরা তো এখানে কোনো কিছুই রাজনীতি নিরপেক্ষ নয়, পক্ষপাত দুষ্টতা আছে। এবং ইতিমধ্যে গত 10 মাসে যে সমস্ত ঘটনাগুলো সংগঠিত হয়েছে এগুলো গ্লোবাল মিডিয়াতে খুব সামান্যটাই কিন্তু এসছে, অনেকে গ্লোবাল সামান্যটা এসছে। আমি নিশ্চয়ই মনে করি তথ্য আকারে তো নিশ্চয়ই আমাদের মিডিয়া এখন আগের তুলনায় কিছুটা স্বাধীন, কিন্তু এটা নিশ্চয়ই আপনি জোর দিয়ে বলতে পারবেন না, আপনি মিডিয়ার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে। আমরা মিডিয়ার মৌলিক চরিত্রের ক্ষেত্রে কিন্তু কোনো বড় পরিবর্তন কিন্তু হয়নি। আগে এক ধরনের বয়ান ছিল, এখন আরেক ধরনের বয়ান এখন আমাদেরকে শুনতে হচ্ছে। কটা মিডিয়া গত 10 মাসে যেসব ঘটনা অঘটন যেগুলো ঘটছে, যেগুলো যে সমস্ত কাহিনীগুলো ঘটছে, কটা মিডিয়া বুকের পাটা নিয়ে দাঁড়াতে পারছে, এগুলো প্রকাশ করছে। গণেশ উল্টে গেলে দেখবো হাজার হাজার ঘটনা সব কিন্তু বেরিয়ে আসেন। এখন যাদেরকে আমরা দেবতা বলে যাদেরকে আমরা চিহ্নিত করছি, দেবতাদের দেখা যাবে যে অনেকগুলো অপকর্মের ঘটনা মিডিয়াগুলো কিন্তু এই আপনারা মিডিয়া যারা এখন বাহবা দিচ্ছেন, যারা হাতাতালি দিচ্ছেন, যারা সকাল থেকে রাত যারা এখন স্তুতি যারা করছেন, আপনারা কিন্তু এদের নানা কাহিনী আপনারাই কিন্তু প্রকাশ করবেন। তার মানে
আমরা যে তার মানে এগুলোর দ্বিচারিতা, এক ধরনের ডাবল স্ট্যান্ড, আপনার পক্ষে গেলে এক ধরনের, আপনার বিপক্ষে গেলে আরেক ধরনের জন্য সংস্কৃতিটা পরিবর্তন করা যায়নি। আমি আশাবাদী হতে চাই এই অর্থে, এবারকার অভ্যুত্থান লক্ষ লক্ষ তরুণ যুবক নতুন প্রজন্মকে যেমন সচেতন করেছে, মানুষকে অনেক বেশি সচেতন করেছে। চায়ের দোকানে দেখবেন যিনি চা খেতে বসেন 10 জন ভোরবেলা, প্রত্যেকের পকেটে কিন্তু 5-10টা করে সংস্কার কিন্তু এজেন্ডা আছে। আপনি তাদের বলতে দেন, তারা কিন্তু বলে ফেলবে যে কোথায় কোথায় কী কী পরিবর্তন দরকার। আমাদের 204টা বা 6টা দেশের মধ্যে বাংলাদেশ পলিটিক্যালি সবচেয়ে ভাইব্রেন্ট একটা সমাজ। এইরকম কিন্তু দুনিয়াতে কিন্তু নাই। দুর্ভাগ্যজনক এটাকে যে লিড করা, এই স্বপ্ন আকাঙ্ক্ষা পরিবর্তন, এই যে গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য যে ভিশনারি আইডিয়া দরকার, পার্সন লাইক নেলসন ম্যান্ডেলা, তিনি যে রিকনসিলিয়েশনের কথা বললেন, ইনক্লুসিভ সমাজের কথা বললেন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন তিনি গঠন করলেন। ঠিক আছে, অপরাধের বিচার করো, কিন্তু আমি যদি সবগুলো ধরতে যাই তাহলে তো একটা গৃহযুদ্ধকে আবার আমি নতুন করে বাঁচিয়ে দেব। কোনটা আমি ধরবো, কোনটা বিচার করব, আর কোনটাকে রিকনসিলিয়েশনের মধ্যে নিয়ে আসবো, এটা কিন্তু খুব দূরদৃষ্টি সম্পন্ন, খুব প্রজ্ঞা ছাড়া এটা কিন্তু সম্ভব না। তাছাড়া উদাহরণ যেহেতু আছে, এই সরকারের সুযোগ ছিল এরকম অসাধারণ এরকম একটা প্রজ্ঞা দূরদর্শিতা নিয়ে অপরাধের বিচার, এই ব্যাপারে কোনো ছাড় নেই, কিন্তু বাকি জনসমাজকে আপনি আস্থার মধ্যে নেবেন, একটা বহুত্ববাদী ইনক্লুসিভ সমাজের মধ্যে, একটা গণতান্ত্রিক পরিসরের মধ্যে সাম্য, যেটা আমরা বলেছি এবার তারা খুব জোর দিয়ে নিয়ে আসছে সংস্কারের মধ্যে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটা আমাদের বলার মধ্যে ছিল। তো এটা যে করতে পারি, মানুষ এখন সচেতন, পুরনো জমানায় কেউ ফিরবে না, হয়তো বড় কিছু করতে পারবো না, কিন্তু ভবিষ্যতে যে কোনো সরকারকে এই জনচেতনার কিন্তু মুখোমুখি দাঁড়াতে হবে। মানুষ প্রশ্ন করবে, আপত্তি করবে, সুতরাং পুরনো জমানায় ফিরবো না, কিছু পরিবর্তন নিশ্চয়ই হবে। আমি এখন আশা করতে চাই, আমি আশাবাদী হতে চাই। ডক্টর নাহিদ ইসলাম, আপনি কতটা আশাবাদী? আশাবাদী প্রশ্নটা যদি বলেন, তাহলে আসলে হয়েছে কি, আশা তো একটা অভ্যাস আমার মনে হয়, কারণ এটা একটা প্রসেস, আশার তো একটা ভিত্তি লাগে, আর একটা অভ্যাসও। আপনার এটা প্র্যাকটিসের মধ্যে যেতে হয়। গত 15 বছর তো আশা ছিল না, গত 15 বছর স্বপ্ন দেখতে পারিনি না, স্বপ্ন দেখলেই সেটা পলিটিক্যাল স্বপ্ন হয়ে যেত, কোনো না কোনো দলের স্বপ্ন হয়ে যেত, জাতির পিতার স্বপ্ন হতো। তো যেখানে স্বপ্ন দেখতে পারিনি, আশা করার একটা প্র্যাকটিস নাই, নিশ্চয়ই এই 10 মাসে একটু একটু আশা হয়েছে দেখেই ধরেন এখন কথাগুলো অন্যরকমভাবে বলতে পারি। তবে সাইফুল ভাইয়ের সাথে আমি একেবারেই একমত যে এই সরকারের অনেক সুযোগ ছিল যে আমাদেরকে আশা দেখানোর। হ্যাঁ, আশার বাতিটা, ওই যে বলে না যে টানেলের শেষ প্রান্তে লাইটটা জ্বলছে, হ্যাঁ, সেটা কিন্তু প্রথম থেকেই সরকার আমাদের দেখাতে পারতো। কিন্তু এই যে দেখেন, কোনো একটা কিছুর একটা রোড ম্যাপ চাওয়া অথবা স্পেসিফিক কিছু বলা, যখনই বলা শুরু করলো যে অল্প সংস্কার না বেশি সংস্কার না পুরো সংস্কার, এই যে একটা সংস্কারের ধূম্রজালে আমরা পড়ে গেলাম। অল্প বলতে আমি কি, অল্প পুরো এগুলো তো খুব রিলেটিভ, তাই না? তো এই ধূম্রজালের মধ্যে পড়ে একটা চক্রের মধ্যে পড়ে গেছি। তো এই চক্র থেকে আসলে বের হতে চাই। তো সেই জায়গা থেকে তো আশা নিয়ে একটু সমস্যা আছে, কিন্তু বেঁচে থাকতে হলে তো আশাবাদী হতেই হবে। পরবর্তী যেই বাংলাদেশের কথা সাইফুল ভাই বলছেন, আরো অনেকে বলেছেন, সেটি আমরা অর্জন করতে পারছি বলে মনে হচ্ছে না। সাইফুল ভাইয়ের কথায় বা আরো অনেকের কথায়, ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি নেতৃত্বে সরকার সকল দলের সহযোগিতা নিয়ে কাজ করেও যদি এটা অর্জন করতে না পারেন, আর কিভাবে সম্ভব? শুনেন, অর্জনটা তো করতেই পারতেন, সেই স্বপ্নটাই আমাদের ছিল, এবং এই জন্যই ডক্টর ইউনূস কিন্তু আজকে ও জায়গায় বসে আছে। কিন্তু উনি যখন প্রথমে এসে বললেন মেটিকুলাসলি ডিজাইন, একজনকে একটা সমস্ত ক্রেডিট দিয়ে দেয়, সবাইকে ধারণ করতে পারেন না, হ্যাঁ, ওই জায়গা থেকেই কিন্তু এক ধরনের সন্দেহের দোলা মানুষের ভেতরে তৈরি হলো, এবং সেটা বাড়তে বাড়তে দেখেন আজকে কোথায় চলে গেছে। এটা তো আসলে হওয়ার কথা ছিল না। কিন্তু এই দেশে যেটা হয়েছে কি, দেখেন এটার শেকড়টা, সন্দেহের শেকড়টা, বা আমরা কেন এই জায়গাটায় যেতে পারি না, এটার শেকড় কিন্তু অনেক গভীরে প্রথিত। কোন জায়গা থেকে দেখেন যে একটা দেশে, আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াই দেখে এই কথাগুলো সব সময় বলি, যে একটা দেশে কেউ ইতিহাস পড়ে না, একটা দেশে ফিলোসফি পড়ে, যে আমি মেধায় বিশ্বাস করি না, কিন্তু একাডেমিক রেজাল্টে যে সবচেয়ে খারাপ করে সেই দেশে ফিলোসফি পড়ে। তো যে দেশে কোনোদিন ফিলোসফার হবে না, হিস্ট্রি পড়বে না, শুধু বিবিএ আর এমবিএ পড়বে, তাহলে সেই দেশে, এবং যে বাচ্চাটাকে স্কুলে আপনি ভর্তি করেই জ্ঞানের জগৎ নিয়ে নতুন করে ভাবতে হবে, ভর্তি করেই যে বাচ্চাটাকে কোনো এথিক্স শিখান না, শুধু শিখান সহপাঠীকে ল্যাং মেরে কিভাবে ফার্স্ট হতে হবে, সে দেশের ভবিষ্যতে এমনই হবে। আর অনেক পরিবর্তন দরকার। অনেক ধন্যবাদ ডক্টর নাহিদ ইসলাম খান, অনেক ধন্যবাদ জনাব সাইফুল হক। আপনারা যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত
হয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 8টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।